নমস্কার, ফিরে এলাম দ্বিতীয় পর্বে গুপ্তকবি ঈশ্বর গুপ্তর গুপ্তকথা নিয়ে। এই পর্বে আমরা দেখতে পাব কবি ঈশ্বর গুপ্ত যে অনেক বিষয়েই পথিকৃৎ বা পায়োনিয়ার ছিলেন তা নিয়ে। আমরা জানি কবি ঈশ্বর গুপ্ত একজন যুগসন্ধির কবি, বাঙালি কবি। আধুনিক কবিতা তার হাত ধরেই সূচনা হয়েছিল বাংলা ভাষায়। তা সত্ত্বেও তিনি কিন্তু সাংস্কৃতিক জগতের অনেক বিষয়েই পথিকৃৎ ছিলেন। আর এরকম কোনো মনীষী বোধহয় সাংস্কৃতিক জগতে এত বিষয়ের পথিকৃৎ ছিলেন বলে মনে হয় না। তো কী কী বিষয়ে তিনি পথিকৃৎ ছিলেন, চলুন আমরা ঈশ্বরগুপ্ত পরিষদের সম্পাদক মাননীয় রণজয় মালাকারের কাছ থেকে একটু জেনে নিই। কবি ঈশ্বরগুপ্ত তিনি অনেক কিছুরই পথিকৃৎ ছিলেন, তো এই বিষয়ে যদি আপনি কিছু জানান আমাদের। কবি ঈশ্বরগুপ্ত সম্বন্ধে আমরা প্রায় সকলেই যে দুটো বিষয় খুব ভালো মতো জানি, সেটা হচ্ছে তিনি বাংলা সংবাদপত্রের জনক, বাংলা দৈনিক সংবাদপত্রের তিনি প্রতিষ্ঠাতা, সংবাদ প্রভাকর তার নাম, এবং তিনি যে একজন কবি ছিলেন। কিন্তু আমরা অনুসন্ধান করে দেখেছি বা পড়তে দেখতে দেখতে এই নিয়ে ঈশ্বরগুপ্তকে নিয়ে চর্চা করতে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করেছি, এবং লক্ষ্য করে খুব অবাক হয়ে বিস্মিত হয়েছি যে ওই মাত্র 47 বছর বয়সে ঈশ্বর চন্দ্রগুপ্ত প্রয়াত হন। জীবৎকাল মাত্র 47 বছর। যখন তিনি প্রথম পত্রিকা প্রকাশ করেন 1831 সাল, তার 18ই জানুয়ারি, ওই 31 সালেই তার বয়স হচ্ছে মাত্র 19 বছর। 19 বছর বয়সেই তার পিতৃবিয়োগ ঘটে। আর ওই বছরই প্রকাশিত হলো তার সম্পাদনায় প্রথম সাপ্তাহিক পত্রিকা সংবাদ প্রভাকর। তার আগে খুব গুরুত্বপূর্ণ 4টি পত্রিকার নাম একটু উল্লেখ করতেই হয়, এখানে একটু উল্লেখ করে রাখা ভালো। সেটা হচ্ছে 1818 সালে যেটা প্রথম বাংলায় সংবাদপত্র হিসেবে যেটি প্রকাশিত হয়, তার নাম হচ্ছে দিগদর্শন। ওই 18 সালেই তারপরেই বেরোলো সমাচার দর্পণ। আর ইংরেজিতে দুটো পত্রিকা বেরোলো, একটা হচ্ছে বাঙ্গাল গেজেটি আর ফ্রেন্ড অফ ইন্ডিয়া। এই 1818 সালটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরে মাঝখানে আরো 2টি পত্রিকা বেরিয়েছে, কিন্তু এগুলো কোনোটাই দৈনিক পত্রিকা ছিল না। ঈশ্বরগুপ্তের যে প্রথম পত্রিকা সেটাও দৈনিক ছিল না, বললাম সাপ্তাহিক। তারপরে প্রথম যখন পত্রিকা প্রকাশ করেন 19 বছর বয়সে কলকাতার পাথরিয়াঘাটার যোগেন্দ্রমোহন ঠাকুরের সাহায্যে। কিছুদিন চলার পরে যোগেন্দ্রমোহন ঠাকুর প্রয়াত হন। প্রয়াত হওয়ার পরে তিনি খুব ভেঙে পড়লেন। ঈশ্বরগুপ্ত খুবই মানসিকভাবে ভেঙে পড়লেন। তারপর সেটা কাটিয়ে উঠে অনেকেই সহযোগিতা করেছেন। দ্বিতীয় এই যখন পত্রিকা আবার প্রকাশ করেন 1836 সালে দ্বিতীয়বার তিনি পত্রিকা করলেন বারত্রয়িক, মানে সপ্তাহে 3 দিন সেটি প্রকাশিত হবে। এইরকম বারত্রয়িক পত্রিকা বোধহয় ঈশ্বরগুপ্তই সম্ভবত শেষ। পরে আর কখনো কোনো পত্রিকার ক্ষেত্রে আমরা এটা শুনিনি। সেটি প্রথম প্রকাশিত হয়েছিল 36 সালে 10ই আগস্ট। কিছুদিন চলার পর সেটিও যখন বন্ধ হয়নি আর কি, চলতেই শেষের দিকে একটু বন্ধ হয়ে গেল। খুব বেশি দিন চলেনি, ধারাবাহিকভাবে যে চলেছে তা নয়। তারপরে তৃতীয়বার ঈশ্বর চন্দ্রগুপ্ত ঠিক করলেন এবারে আর সাপ্তাহিক বারত্রিক নয়, একদম দৈনিক পত্রিকা করবেন। প্রথম বাংলা ভাষায় দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর প্রকাশিত হলো 14 জুন 1839 খ্রিস্টাব্দ। তখন বঙ্কিমচন্দ্রের বয়স মাত্র 1 বছর। তখন এটি প্রকাশিত হলো পয়লা আষাঢ়, বাংলা পয়লা আষাঢ়। এটা ইতিহাস, এটা একটা বাংলা সংবাদপত্রের জগতে এটা একটা ইতিহাস, এটা আমরা সকলেই জানি। এবং তার যে কবিতার যে দীর্ঘদিন তিনি কবিতা লিখেছেন, প্রচুর কবিতা লিখেছেন। তার মতো কবিতা ওই সময়ে বোধহয়
আর কেউ লিখেননি। প্রচুর কবিতা লিখেছেন। এরপর তিনি যে কাজটি করেছেন, যার জন্য তাকে অগ্রদূত বলা হয়, আমরা দেখেছি। তো আমি যে একা গবেষণা করেছি, আমি যে খুব গবেষক, খুব বড় গবেষক বা কিছু, আমি কিন্তু সেটা বলি না। আমিও বিভিন্ন পত্রপত্রিকা থেকে বিভিন্ন বইপত্র পড়েছি, তাতে দেখে আমি এগুলো বলতে গেলে লক্ষ্য করেছি, যেটা হয়তো অনেক সময় আলাদা করে কোনো কেউ লক্ষ্য করেছে বা আলাদা করে লেখা আছে, কোথাও লিপিবদ্ধ হতে আমি দেখিনি। বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে নানা জনের লেখায় আমরা পেয়েছি, যেটা আমি সেটা আলাদা করে কিছু জিনিস লক্ষ্য করেছি, যে তিনি কত দিক দিয়ে পথিকৃৎ ছিলেন, কত দিক দিয়ে তিনি অগ্রদূত ছিলেন, সেটা এবার আমি বলছি। প্রথম কথা হচ্ছে, প্রথমেই গেল যে তিনি বাংলা ভাষার যে প্রথম পত্রিকা, দৈনিক পত্রিকা, তার জনক, প্রতিষ্ঠাতা, এটা গেল প্রথম দিক। দ্বিতীয়ত তিনি যে কাজটি করলেন সেটা হচ্ছে একটা শক্তিশালী লেখক গোষ্ঠী তৈরি করা। যে কোনো পত্রিকার এখন আমরা দেখি, এখন বিভিন্ন বড় বড় পত্রিকার ক্ষেত্রেও দেখি, তাদের পেছনে একটা ভালো সম্পাদক মণ্ডলী থাকে এবং একটা শক্তিশালী লেখক গোষ্ঠী থাকে। সকলেই যে গোষ্ঠীভুক্ত লেখক তা নয়, কিন্তু একটা পত্রিকার পাশে যদি সেরকম একটা শক্তিশালী লেখক থাকে বা তৈরি করতে পারে সেই পত্রিকা, তাহলে কিন্তু সেক্ষেত্রে পত্রিকার একটা খুব বড় কাজ হয়। যে যিনি সম্পাদনা করেন সম্পাদক হিসেবে, তারও কিন্তু এটা একটা মহৎ কাজ। তা ঈশ্বর গুপ্ত হচ্ছে এদিক দিয়েও খুব মহৎ এই কাজটি করেছিলেন। তার পত্রিকায় লেখা শুরু করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, অক্ষয় কুমার দত্ত, এরকম আরও অনেকের নাম করা যায়, যারা ঈশ্বর গুপ্তের এই সংবাদ প্রবাহ করেই প্রথম লিখেছিলেন। ঈশ্বর গুপ্তের পত্রিকায় যে যখন বঙ্কিমচন্দ্রের কবিতা প্রকাশিত হয় প্রথম, এবং কবিতার বইও প্রকাশিত হয় সংবাদ প্রভাকর প্রেস থেকে, ঈশ্বরগুপ্ত সেটা আলোচনাও করেছিলেন সেই পত্রিকায়, সংবাদ প্রভাকরে, ললিতা ও মানুষ। ঈশ্বরগুপ্ত খণ্ড কবিতা, বর্তমানে যে আধুনিক কবিতার যে প্রকরণ, সেটাও ঈশ্বরগুপ্তর হাতে তৈরি। আমরা যদি গদ্য ভাষার জনক যদি আমরা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেরকম গদ্যের ঈশ্বর যদি বিদ্যাসাগর হয়ে থাকেন, পদ্যের ঈশ্বর কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক কবিতার কিন্তু তিনি পথিকৃৎ, এটা বলতেই হবে। ধর্ম বর্জিত, ধর্মীয় বিষয় আশয় মুক্ত যে কবিতা, সেটাও কিন্তু ঈশ্বরগুপ্তর আগে সেভাবে ছিল না, সেভাবে কি ছিলই না। সাধক রামপ্রসাদ সেন বা যে আমাদের ভারতচন্দ্র রায়কুনাগর, তারা যে লিখেছেন, আর মধ্যযুগে তো প্রচুর কবি তারা লিখেছেন, সাহিত্য যে সমস্ত কবিতা লিখেছেন, সেগুলো কিন্তু সবই ধর্মীয় বিষয়ভুক্ত। ঈশ্বরগুপ্তই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে, ছোটোখাটো বিষয় নিয়ে, বিভিন্ন দৈনন্দিন জীবন যন্ত্রণা নিয়ে এই কবিতাগুলো লিখেছেন, সেটা কিন্তু আলাদা করে উল্লেখ করতেই হবে। পথিকৃৎ তিনি। কবি সম্মেলন, এখন আমরা কিন্তু এত কবি সম্মেলন দেখি, বিভিন্ন জায়গায় যে কবি সম্মেলন হয়ে থাকে, বোধহয় এই বাংলা ও বাংলা মিলেমিশে প্রচুর কবি সম্মেলন হয় এবং কবিরা অংশগ্রহণ করেন। এটা কিন্তু ঈশ্বরগুপ্তের আগে ছিল না। ঈশ্বরগুপ্ত কিন্তু তার পথিকৃৎ। তার আগে যেটা ছিল, যেখানে যেই গ্রন্থগুলো একখান কাব্য পাঠ করা হতো, একজন কথক ঠাকুর পাঠ করতেন, সবাই মিলে শুনতেন। তারপরে কবিওয়ালারা সেখানে কোনো রাজবাড়িতে কি জমিদার বাড়িতে, সেখানে দুই কবির লড়াই হতো, দুজন কবি, তিনজন কবি লড়াই করছেন, আলাদাভাবে মানুষ সেটা উপভোগ করতো, সেটা ছিল। কিন্তু একসঙ্গে 10 জন কবি, 20 জন কবি, 30 জন কবি বসে একের পর এক কবিতা পাঠ করছেন, অন্যেরা শুনছেন, যাকে পরিষ্কার একদম কবি সম্মেলন বলা যায়, এটা কিন্তু ঈশ্বরগুপ্ত প্রথম শুরু করেন, তার আগে ছিল না।